রবিরো এবং মেহতাব সিং এই দুজন মোহনবাগানের নতুন সাইনিং, এবং তাদের সাইনিং এর পরে মোহনবাগানের প্রথম যে ম্যাচ হতে যাচ্ছে সেটা কিন্তু এসিএল এর ম্যাচ, এবং সেই ম্যাচে তাদের যে স্কোয়াড হতে পারে এবং রবসান কতটা গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তী হতে পারে, বা অন্য কোনো প্লেয়ার আসবে ওর মধ্যে কিছু বলতে পারবো আমি। আহলের আগে কিছু বলতে পারছি না, আহলের আগে কিছু বলতে পারবো না আমি। আচ্ছা, তার আগে মোহনবাগানের কি মোটামুটি স্কোয়াড হতে পারে সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা। আমার কাছে দুটো আছে। হ্যাঁ, সাগনিট ওভারঅল ব্রিফটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে মানে এই যে এসিএল আমাদেরকে অ্যাটাকিং মাইন্ডসেট হবে, তার ডিফেন্সিভ মাইন্ডসেটও করতে হবে। ওভারঅল যদি দেখতে গেলে মোহনবাগানের স্কোয়াড আছে, স্কোয়াডের ডেপথ আছে, মাত্র একটা সিডিএম প্রয়োজন। কারণ আমাদের সেন্ট্রাল মিডফিল্ডার দেখতে হবে ইন্ডিয়ান প্লেয়ারদের দ্বারা কতটা হবে সেটা আমি নিয়ে বলতে পারবো না এগেনস্ট আল হুসেন আর সেফান এফসি। আহালের এগেনস্টে তাও যদি আমি ধরি, আমি আগেই তোমার লাগবে বেঙ্গলি ম্যাটার করেন, আমি যদি আহালের এগেনস্টে যদি আমি নাও ধরি, কিন্তু আমাদের বাকি ক্ষেত্রে ধরতেই হবে। আচ্ছা, প্রথমে আমি সাগনিকের স্কোয়াডটা একটু বলতে পারবো, তারপর আমরা কম্পিটিশন করবো। আচ্ছা, আমার আহালের এগেনস্টে একটা আছে, আহালের এগেনস্টে আমরা 3-3-4-3 তে যেতে পারি। 3-4-3 হ্যাঁ 3-4-3 না, সরি আমি ভুল বললাম, ওটা আমি অন্য যে 3-2-4-1 3-2-4-1 টম অ্যালবার্ট আর মেহতাব কিনে টম অ্যালবার্ট, আলবার্টো রড্রিগেজ আর মেহতাব। যেতে আমি 3-5-2 তেও পারি, ওটা 3-5-2 করে দাও, 3-5-2 করে দাও। সেন্টার ব্যাক ঠিক আছে, সেন্টার ব্যাক ঠিক আছে। লেফট উইং ব্যাকে অভিষেককে দিয়ে দাও, আর রাইট উইং ব্যাকের মধ্যে আশিস রায়। রাইট উইং ব্যাক আশিস রায়, লেফটে কে? লেফটে অভিষেক টেকচাম সিং। আচ্ছা, এবার দুটো সেন্ট্রাল মিডফিল্ডার থাপা, আপুইয়া আর থাপা। আচ্ছা, তারপর একটা অ্যাটাকিং মিডফিল্ডার যদি দিই আমি, সেটা হতে পারে রবসান রবিনো। হ্যাঁ, আর তাছাড়া দুটো স্ট্রাইকার, একটা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে জেসন কামিংস, আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে জেমি ম্যাকলারেন। এখানে চ্যালেঞ্জ খেলবো, এখানে চ্যালেঞ্জ ডিবি পেট্রাডোসের কাছে একটা চ্যালেঞ্জ আছে যে সে যদি নিজের পুরানো ফর্মটা রিগেন করতে পারে, ও স্টার্টিং লাইন আপে চান্স পাবে, ওর কাছে একটা চান্স আছে, সেটা দেখা উচিত আমাদের। এবার ওর ফিটনেস কতটা, হ্যাঁ ফর্ম বা ফিটনেস কতটা, হ্যাঁ আমি এটা বলতে পারি। হ্যাঁ সাবসিডিজের প্রথমে যদিও ওই সাবসিডিজের টাইমটাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করতে পারে ডিমি পেট্রাডোস, তাহলে আমি দেখলাম আমার পরের ম্যাচে স্টার্টিং লাইন আপে ওই আছে। কেন আমাদের বোঝা উচিত যে রবসান হচ্ছে একটা লেফট উইঙ্গার প্লেয়ার, ওর লেফট উইং রাইট উইং খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডার কত খেলতে পারে সেটা আমার কাছে প্রশ্নের ব্যাপার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। 3-5-2টাই আমি যেতে চাই আহালের এগেনস্টে। আরেকটা আছে, মাইগান করো, এই 3-5-2। রবসানকে আমি একটু অ্যাটাকিং এ দিয়ে খেলাচ্ছি, কারণ রবসান ছাড়া আমরা অ্যাটাকিং করবেটাকে, আমাকে বলটা পাস করতে হবে।
ভাই 3-4-3ও খেলাতে যেতে পারে, 3-4-3টাও আমরা খেলাতে পারি। রবসানকে আমি দেখেছি অনেক জায়গায় স্ট্রাইকিং পজিশনেও খেলতে যাই, ও উঠে হয়তো খেলতেও পারে, সেটাও যদি কিন্তু আমি এই ফর্মটাই আমি নিলাম। একটা অনেকে 3-4-1-2ও বলতে পারে, 3-4-1-2টাও হতে পারে, কিন্তু কিন্তু এখন আমি এটাই ধরলাম, 3-4-1-2টাই ধরলাম, কারণ আমাকে ডিফেন্স প্লাস অ্যাটাক করতে হবে। সোয়াসিস দেখো আমি যতটা সুস্থ হতে পারে, কিন্তু অ্যাজ কারেন্ট ফর্ম যেহেতু এটি অভিষেক টেকচাঁদ সিং এটা মধ্যে খুব কন্ট্রিবিউট করে, আমি অভিষেক টেকচাঁদ সিং এর লেফট উইং ব্যাক খেলাতে পারবো, বেশি বাধ্যতা আছে। আর আশিস রায়কে এমনি অ্যাটাকিং করতে হবে, তো আমি রাইট উইং ব্যাকে খেলাবো। আমি এই টিমটাকে বানিয়েছি, এটাকে বানিয়ে, কারণ এটা সবার কাছে, এই সব প্লেয়ারের কাছে এএফসি এর মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, আরেকটা আছে আমার কাছে, এটা তো আহালের কাছে। হ্যাঁ, এটা আহালের কাছে, আরেকটা আছে আমার কাছে। এরপর যখন আল হুসেন বা সেফানের খেলে, মোস্টলি সেফানি আমাদের মাথায় আছে। আচ্ছা, এবার যখন আল হুসেন বা সেফানি, তখন আমার ফরমেশন হবে 5-1-3-1। হ্যাঁ, আচ্ছা, 5 ম্যানের মধ্যে এখানে তো সেন্টার ব্যাক ঠিক আছে, লেফট ব্যাক রাইট ব্যাক ও ওপি ঠিক আছে, তাও আমি লেফট ব্যাকের মধ্যে যেহেতু ডিফেন্স, আমি এখানে সুভাশিসকে চান্স দিতে চাইবো লেফট ব্যাকে। লেফট ব্যাকে হ্যাঁ, অভিষেক রায়। আশিস রায়ের ওপর আমি কোনো গ্যারেন্টি দেবো না, আশিস রায় খুব মিস্টেক করে। আচ্ছা, এবার ডিএমসিএম টা এখানে খেলবে, আমার যতটা মনে হয় এখানে ডিএমএম আপুয়াকে দেবো। আচ্ছা, 5-1-3-1, 3-1 এর মধ্যে সেন্ট্রাল মিডফিল্ডের মধ্যে আপুইয়া আছে, আপুইয়া না সেই থাপা। এরপর যদি 7 মিড ফরেনার আছে আমি যদি বলতে পারছি না, এছাড়া যদি বলতে গেলে সাহাল সাহাল বা যদি আমি বলতে, যদি 5-1-3-1 বলো না, আমি যদি বলি এখানে একটা থাপা, লিস্টিন কোলাস মিডফিল্ডার, আর রবসান না সরি মানভীর রাইট মিডফিল্ডার। আর স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন বা জেসন কামিংস, যে কেউ, দুজনের মধ্যে যে কেউ হতে পারে। আর তুমি যদি লেফট উইং এর মধ্যে রবসানকে দিতে পারো, কারণ রবসানের মেন প্লে তো লেফট উইং এই, রবসান লেফট উইং এ ভালো চ্যানেলে খেলতে পারে হয়তো। হ্যাঁ, সেটাই। রবসান, হ্যাঁ রবসান দুটো উইংয়েই খেলতে পারে। ডিস্টেন্সকে দেওয়া আমার অনেক সময় অনেক টাফ হয়ে যায় আমার কাছে। লিস্টনকে দিলে, কারণ এই মানবীর উইংও করতে পারে, তাছাড়া ডিফেন্সের মধ্যে নেমে পড়ে। আমাকে সব দিকে করতে হবে, নাহলে খুব টাফ হয়ে যাবে। 16 তারিখ 7টা 15 থেকে। আচ্ছা, এটা হচ্ছে সেফানের এগেনস্ট।
দ্বিতীয় দল কিছু হবে না, এটা দ্বিতীয় দল মোহনবাগানের। তুমি মোহনবাগান এমনি এভাবে আছে মোহনবাগান লোক, এই তো আল হুসেন, হ্যাঁ সেফান এখন 25-26 জায়গা দিয়ে এটাকে 24-25 করে দাও। যেখানে ফুল ফর্মে আমরা খেলাবো, ফুল ফর্ম। আইএসএল প্রথম, আইএসএল হতে পারে, লিগে হতে পারে, কিন্তু এসিএল টোরা প্রথমবার খেলছে। হ্যাঁ এলিটটা দেখাতে পারে। মোহনবাগান 23-24 খেলতে হবে, মোহনবাগানেরটা 22-23 দেখাতে হবে। হ্যাঁ 24-25 খেলতে পারলো না। দেখি না এফসিটাই দেখাও, এফসি তো মেন। আইএসএল এফসি তফাৎ অনেক বড়। 22-23, 23-24 তো খেলতে পারলো না, 22-23। হ্যাঁ ঠিক আছে। 23-24 দিও না, একটা ম্যাচই খেলেছে দেখতে পাচ্ছ তো এফসি তে। 23-24 দিয়ে দাও। হ্যাঁ এটা ঠিক আছে, তুমি বলে দাও। যদি এভারেজ রেটিং দেখো সেখানে কিন্তু মোহনবাগান এগিয়ে, যদিও ওটা এলিট, এটা হ্যাঁ সিটু সেকেন্ড ডিভিশন, এটা ফার্স্ট ডিভিশন। হ্যাঁ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিফারেন্স অনেকটাই। যদি পরবর্তীকালে যাও ম্যাচেস দুজনেই সেম খেলেছে, 7-6, একটা ম্যাচ কম বেশি। এখানে যদি গোল স্কোরের ক্ষেত্রেও কিন্তু এই সেফার এসসি 11টি গোল আছে, 18টি গোল করেছে, কিন্তু তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে, কিন্তু যথেষ্ট বড় নাম্বার। আর কনসিড দুটো টিম সেম করেছে, আর দুজনেই সেম টু সেম। হ্যাঁ অ্যাসিস্টে 13টা, ওই গোল করেছে, অ্যাসিস্ট পারবে মোটামুটি ওরকমই রয়েছে। ওপি টিম আমাদের গ্রুপ থেকে ওরাই টপ করছে, এরা পাক্কা কথা। একদম বেস্ট টিম এটা লিখে নাও এফিডেভিটে লিখে দাও, যেখানে ওরা ফার্স্ট করবে। সেকেন্ড টিমটাই আমাদের মেন, সেকেন্ড স্পটই চাই। আচ্ছা তারপরে যদি আমি অ্যাটাকিং এ যাই, সেখানে যদি তখন গোলস পার গেমে অনেক 0.6 আবার এগিয়ে আছে মোহনবাগান, এগিয়ে মোহনবাগানের লিগে গোলের দিকে গোল পোস্ট লক্ষ্য করে গোল করার শট নেওয়ার ক্ষেত্রে মোহনবাগান এগিয়ে। চান্স ক্রিয়েটে কিন্তু 3.1 অনেক এগিয়ে। আবার মোহনবাগান পিছিয়ে, সেক্ষেত্রে কিন্তু গোলের একটা ডিফারেন্স। আচ্ছা বল পজিশন যদি দেখো, মোহনবাগান বল পজিশন 2022 কোচ কে ছিল হাবাস। হ্যাঁ হাবাস। হ্যাঁ অ্যাকুরেট পার গেম যদি দেখো, না 2023-24 জুয়ান ফার্নান্ডো ছিল। হাবাস ওরকম পজিশন বেস্ট খেলায়, হাবাসও পজিশন বেস্ট, চিন্তা নেই। হাবাস মরিনা দুজনে পজিশন খেলায়। আচ্ছা এরপরে যদি দেখি অ্যাকুরেট পাস পার গেম, সেক্ষেত্রে 84.278, অর্থাৎ মোহনবাগানের পজিশন কিন্তু বেশি, এটাও বেশি হবে অ্যাজ অবভিয়াস। আর লং বলের ক্ষেত্রে কিন্তু 51% করেছে তারা, এবং মোহনবাগান 60%। মোহনবাগান গিয়ে এক্ষেত্রে ক্লিন শিটস যদি দেখো, দুটো ক্লিন শিট রয়েছে কিন্তু স্টেফান এফসি, এটা কিন্তু এলিটে, মোহনবাগানের সেক্ষেত্রে একটি। আর যদি দেখো তেমন ইন্টারসেপশনও এগিয়ে রয়েছে মোহনবাগান, ট্যাকলস পার গেম 14.4, অর্থাৎ যথেষ্ট কিন্তু ফিজিক্যাল হবে গেমগুলো, এই নাম্বারস গুলো দেখলেই বোঝা যায়। আর যদি দেখো তুমি ক্লিয়ারেন্স পার গেম
1.7, ডিফেন্সও যথেষ্ট স্ট্রং। পেনাল্টি কনসিড একটাও করেনি, মোহনবাগান কনসিড করেছে। সেভস পার গেম 2.8, 2.4। আর যদি চাই 12 ওয়ান পার গেম, সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগান স্লাইটলি এগিয়ে আছে, স্লাইটলি এগিয়ে আছে, 0.2%, 0.2 এগিয়ে আছে, কিছু এমন বলো না। আর যদি দেখো তোমরা ফাউলস পার গেম, সেক্ষেত্রে আবার এগিয়ে রয়েছে সেফান। আর যদি দেখা যায় তোমাদের অফসাইড গোল কি থ্রোইং কে তুমি কত, ওটা তো গেমের নিয়ম, মেনলি ইয়েলো কার্ড পার গেমে ও দেখতে হবে। রেড কার্ড দেখেছে অত্যাধিক, ওদের আমার টেম্পারটা তেমন নেই, ওটা যদি আমরা ইউজ করতে পারি, ওটা টেম্পারটা আমাদের ইউজ করতে হবে। 7টা ম্যাচে 4টে রেড কার্ড যথেষ্ট আইন, 7টা ম্যাচে 4টে রেড কার্ড, আমাদের টেম্পারটা ইউজ করতে হবে ওদের। একদম এই জিনিসগুলো কোন করে টার্গেট করতে পারে তাহলে একটা যদি আমি যদি ধরি, একটা যদি ওদের সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিএম ব্যাক যদি কেউ হয়তো হতে পারলো, সেটা লেফট ব্যাক বা সাইড ব্যাকের মধ্যে যদি কেউ রেড কার্ডকে আউট হয়ে যায় না, আমাদের কাছে একটা ভালো চান্স থাকতে পারে, আমরা অ্যাটাক করে ওই জায়গা দিয়ে আমরা গোল করতে পারি, তখন ওর থ্রিম্যান ব্যাকে যেটা বাধ্য হয়ে যাবে। যদিও টিমটা যথেষ্ট স্ট্রং, প্রেস করতে হবে, প্রেসও করতে হবে, প্রেস করতে হবে, তার জন্য কন্টিনিউয়াস অ্যাটাক চাই, কন্টিনিউয়াস। হ্যাঁ হাই প্রেসিং যদি খেলতে পারে সেটা অবশ্যই যে কোনো টিমের ক্ষেত্রেই যতই ভালো। এই জন্য তো আমি 5 ম্যান ব্যাক, আমি তো 5 ম্যান ব্যাক দিলাম, এই জন্য 5 ম্যান ব্যাক প্লাস একটা ডিফেন্সিভ মিডফিল্ডার। এবার ডিফেন্সিভ মিডফিল্ডার যদি আমাদের কাছে টাংরি আছে, টাংরি যদি এখন অস্ট্রেলিয়ার মতো যে পারফরমেন্সটা দিতে পারে, তাহলে বলবো আমাদের কাছে খুব ভালো, খুব ভালো। আর কিছু বলবেন মোহনবাগান নিয়ে আজকে? আর কিছু বলার তেমন নেই, আমি যদি ভাবি আমরা সেকেন্ড স্পট নিতে পারি, আর আমরা যদি ভালো খেলি, খুব ভালো, তাহলে কোয়ার্টার ফাইনাল অব্দি যেতে পারবো, খুব ভালো খেললে। সেকেন্ড স্পট নিতে পারে, কারণ আগের দিন আমরা যে অ্যানালাইসিস করছিলাম সেখানেও দেখলাম যে মোহনবাগানের যে টিম আছে খাতায় কলমে সেকেন্ড পজিশন পেতে পারে। হ্যাঁ সেটাই, খাতা কলমে, তাছাড়া পারফরমেন্সও যদি ভালো করে সেকেন্ড পজিশন 12 ধরা। তার জন্য কি পুরো যদি ইকুয়েশনটা আমাদের কেমন করা উচিত, আহালের এগেনস্টে 2টো ম্যাচ, আচ্ছা আলুসেনের হোমের ম্যাচটা জিততেই হবে, তাহলে 9 পয়েন্ট। সেখান থেকে যদি আলুসেনের সাথে আবেতে যদি আমরা খেলি, সেখানে আমরা কালেক্ট করতে পারি বা ড্র করতে, সেটা আমি কিছু বলতে পারি, ড্রই করার চান্সটা বেশি আছে। আচ্ছা সেখান থেকে জেতার আমি কোনো চান্স তেমন দেখতে পাচ্ছি না, 1% চান্স জেতার, সেখানে হোমের মধ্যে ড্র করতে হবে, তাহলে 11 পয়েন্ট হতে পারে। ওদের ঘরে আমরা হারাতে পারবো কিনা আমি বলতে পারবো না, ওদের ঘরে আমরা হারাতে পারবো কিনা আমি বলতে পারছি না। দেখুন ফ্যান প্রেসার থাকবে, তাছাড়াও ওয়েদার ওখানে ডিফারেন্ট হবে, অনেক না, ওয়েদারে কিছু এখন করার উচিত না, কারণ গরমে ওখানে ওয়েদার কি ঠান্ডা, গরম ঠান্ডাই বেড়ে যায় যেটা মনে হয় না। সেফান মেয়া তাবরিজ, ইরান তাবরিজ, ঠান্ডা থাকে একটুখানি জায়গাটা। সেফানের এগেন্সে আমাদের খেলা মনে হয় যতটা অক্টোবরে, একটা 30 তারিখ আর একটা নভেম্বরের মাসে, একটা সেপ্টেম্বরে, একটা আমি বলতে পারবো আমি খেলার রুচিটা পুরোপুরি দেখি, কিন্তু এখন আহারের ওপরটাই ফোকাস করে আছি। আচ্ছা ওদের খবর কিন্তু মোটামুটি ভালোই ওয়েদার থাকবে, 27 ডিগ্রি থেকে 28 ডিগ্রি থাকার কথা, অর্থাৎ এখানে এমন থাকে সেরকমই থাকে। শীতটা প্লেয়াররা নিতে পারে, শীতে কোনো অসুবিধা নেই, বিদেশি প্লেয়াররা শীতকে গ্রহণ করতে পারবে। আমার মেন প্রবলেম হচ্ছে এখানে পারফরমেন্সটা, কেউ যদি ইনজুর্ড না হোক। না গ্রেগ স্টুয়ার্ট হলে কি, না গ্রেগ স্টুয়ার্টের কি সমস্যাটা হচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট কতক্ষণ খেলতে পারবে, গ্রেগ স্টুয়ার্টের অলরেডি 37 বছর হয়ে গেছে। গ্রেগ স্টুয়ার্টটাকে অপশনে বিশ্বাস করে দেখি, আর যদি ভাবি
সিডিএম খেলাতে হয় যদি প্লেয়ার তো অনেক আছে, আইদার কর্নার সেলস কে নিতে পারে, কোনো এখনো ফ্রি প্লেয়ার আছে, বা পারলে নুনো রেস কে রেখে দিতে পারে, সিডিএম দুটোই খেলতে পারবে। আচ্ছা, রবসানও যথেষ্ট স্কিলফুল প্লেয়ার, সেক্ষেত্রে ও কিন্তু ফাউল অ্যাট্রাক্ট করবে, সেখান থেকে মোহনবাগান অ্যাডভান্টেজেস পেতেই পারে। আর ওদিক থেকে ডিস্টেন্সও যথেষ্ট স্কিলফুল প্লেয়ার, ওর কাছ থেকে নিতে পারে। সাল আছে, অনেকগুলো ভালো ভালো যাদের ভাই মানে বল হোল্ডিং ভালো, বল হোল্ডিং ভালো থাকলে ট্যাকেল আসবে সেক্ষেত্রে। আমি ইরানের ক্ষেত্রে কিছু বলতে পারবো না, ইরানের ক্ষেত্রে তো এটা আমি যদি জর্ডানের ক্ষেত্রেও বলতে পারি, আমি ইরানের ক্ষেত্রে কিছু বলতে চাই না। ইয়ান 20, আমাকে এটা মাথায় রাখতে হবে, ইয়ান 20। হ্যাঁ, আর আমাদের 7 ফরেনার এখনো কেউ নেই। 7 ফরেনার হলে একটা সেন্ট্রাল মিডফিল্ডার হলে তাহলে আমারও খুশি হতো, আমি চিন্তায় থাকতাম না ততটা। এরপরে আমরা সেগমেন্টে চলে যাবো। শাকিলা কিছু বললে? না, কিছু বেশি বলার নেই। সেগমেন্টে চলে যাবো আমরা, লাইভ হচ্ছে। আচ্ছা, পরের যে সেগমেন্ট ইস্ট বেঙ্গলের, ইস্ট বেঙ্গল হট করে সুপার কাপের কয়েকদিন পর হট করে একটা অ্যানাউন্সমেন্ট আসে, যদিও বিভিন্ন মহলের খবর ছিল যে ওটা ডিলে হবে, অর্থাৎ আমাদের সুপার কাপটা দেখে নিয়ে ডিমিত্রিয়াস এবং মাদিতালা দুজনের পক্ষেই হয়তো সিদ্ধান্ত আসবে। বাট সারপ্রাইজিংলি হঠাৎ করেই ডিমিত্রিয়াস দিয়ামান্তকাসকে